প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে, প্রত্যেকটা গুণ আছে। আর গুণই হচ্ছে ঠাকুর বলেছেন দেবী দেবতা। আগে গণেশের পূজা করতাম, আমার ছেলে ভালো হবে, এই বুঝতাম না যে গণেশের পূজার মানেটা কি। আমি আমার মা বাবাকে যত ভালোবাসবো, আমার মা বাবাকে শ্রদ্ধা করব, আমার গণেশের পূজা হয়ে গেল। আজ মুম্বাইতে গণেশের পূজা খুব ঘটা করে হয়, খুব ঘটা করে মুম্বাইতে পূজা হয়, সব থেকে বেশি বড় করে মুম্বাইয়ের পূজা হয়। কিন্তু মুম্বাইতেই সব থেকে বেশি বৃদ্ধাশ্রম। মুম্বাইতে মা বাবাকে, বাচ্চারা যেই মা বাবা বড় হয়, বাচ্চারা মা বাবা বুড়ো হয়ে যায়, তাদের স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তাদের আত্মীয় স্বজন আসবে, তাদের বন্ধু বান্ধব আসবে, পার্টি হবে, মা বাবা একটা বুড়ো ঘরের মানে একটা শোভা না, তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই হচ্ছে মুম্বাই। কিন্তু গণেশের পূজা যেদিন হয়, গণেশ চতুর্থী, খুব বড় করে ওরা গণেশের পূজা করে। তো সেই পূজা ঠাকুর বলেছেন বন্ধা পূজা, নিজের ইচ্ছে মাফিক আমরা পূজা করি, ঘটা করে নৈবেদ্য দিচ্ছি, খুব লোকজন ডাকছি, কিন্তু পরক্ষণেই যখন পূজাটা হয়ে গেল, পরে আমি ঘরে লড়াই ঝগড়া হচ্ছে, মানুষকে অবহেলা করছি, আমার ঘরেই ছোটদের ভালোবাসা দিচ্ছি না, আমার ঘরে বড়দের আমি শ্রদ্ধা করছি না। তো সেই পূজা আমার কি হলো? সকালেই আমি নারায়ণ পূজা হয়তো করলাম খুব ঘটা করে, কিন্তু আমার পূজা বন্ধা পূজা, অন্ধের মতন আমার পূজা হলো। এখন বুঝেছি পূজা কি। আগে বেট লাগিয়ে ভগবানের সাথে আমি পূজা করতাম, এই মন্দিরে যাচ্ছি, ওইখানে ঠাকুর আমার এই মনোকামনা পুরো করে দিও, আমি ঘন্টা চড়াবো। কোনোখানে পানকি মন্দির আছে একজন, হনুমানজির মন্দির, ওখানে খুব যেতাম, ওখানে যেও এটাই বলতাম, ঠাকুর আমার এই মনোকামনা পুরো করে দিও, আমার ছেলেকে পাস করে দিও, বা আমার মেয়ের বিয়ে করিয়ে দিও, এই করে দিও, তো আমি তোমাকে 101 টাকার লাড্ডু চড়াবো, বা আমি তোমাকে অনেক বড় করে পূজা দেব। এইভাবে ভগবানের সাথে আমার পূজা ছিল আগে। কিন্তু পূজা কি ঠাকুর বুঝালেন। ঠাকুর এসে আমাদের ভিতরের যত গলদ জিনিসগুলি, সেগুলিকে পরিষ্কার করে দেন, আমাদেরকে সুন্দর বানিয়ে দেন। আর স্বস্তিনী হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট। দীক্ষা নিয়ে, দীক্ষা যে আমরা নিই, ইষ্টভৃতি করি, অর্ধেক ঠাকুরকে ধরা হলো। ঠাকুরকে পুরোপুরি ধরা হয় স্বস্তিনী নেওয়ার পরে। আর স্বস্তিনী এমনি হয় না, স্বস্তিনী হয় যখন দীক্ষা নিয়ে মানুষ ঠাকুরের নাম ধ্যান করবে, পিওরিটি ধীরে ধীরে হয়ে যায়, তখন যে স্বস্তিনী হয়। আমাদের কানপুর উদ্বোধনের সময় আমাদের আচার্যদেব দাদা মন্দিরে আমাদের এসেছিলেন উদ্বোধন করতে। তো বিকেল বেলা যখন উনি উদ্বোধন করেছিলেন, অনেক হোল পাবলিক, অনেক পাবলিক ছিল, রাস্তা অব্দি পাবলিক, পুরো মন্দির ভরা, মাঠ ভরা লোক, এত লোক ভরা। তার মধ্যে বাবাই দাদা, আমাদের বর্তমান আচার্য দেব দাদা, একটা কথা বলেছিলেন, সবার উপলক্ষেই ওই কথাটা বলেছিলেন। তখন আমি অতটা বুঝিনি, আজ আমি সেই জিনিসটাকে বুঝতে পারছি। কানপুর মন্দির উদ্বোধনের দিনই আমার স্বস্তিনী হয়েছিল, স্বস্তিনী হয়েছিল সকালবেলা। সেটাও আমার বর্তমান আচার্যদেব দাদার আশীর্বাদে হয়েছে সকালবেলা। উনি হারু দাদাকে নিয়ে এসেছিলেন। হারু দাদা হচ্ছেন শ্যামবাজার মন্দিরে থাকেন, উনি ছোটবেলা থেকেই মন্দিরেই থাকেন, আগে দেওঘরে থাকতেন, এখন উনি শ্যামবাজার মন্দিরে থাকেন কলকাতায়। তো উনাকে নিয়ে, উনাকে 6 মাস আগেই, আমাদের মন্দির উদ্বোধনের 6 মাস আগেই বাবাই দাদা বলে দিয়েছিলেন যে হারু, তোমাকে আমার সাথে কানপুর মন্দিরে যেতে হবে উদ্বোধনের দিন, 1 মাস স্বস্তিনী নেবে। আর 6 মাস আগের থেকেই দেখুন আমার মনে এদিকে হয়ে যাচ্ছে যে আমি স্বস্তিনী নেব, স্বস্তিনী নেব। তো ঠাকুর বলেছেন না আচার্য পরম্পরায় আমি থাকবো। আজ আমি, তখনও অত বুঝতে পারিনি, আজ আমি বুঝতে পারছি যে আচার্য পরম্পরায় ঠাকুর আছেন, পিতা পুত্র রূপে ঠাকুর খেলা খেলছেন। সত্যি আমরা কি পেয়েছি, আমরা রত্ন পেয়েছি। আমরা তাকে যদি নিয়ে চলি, তাহলে আমাদের জীবনে কোনো রকম আমাদের বাধা থাকবেই না। আর যখন বিকেল বেলা উনি এসেছিলেন, তখন আমি উনাকে খালি বলতে যাচ্ছি, বাবাই পূজনীয় বাবাই দাদাকে, দাদা দাদা, কিন্তু আমার মুখ থেকে কোনো ওয়ার্ড বেরোচ্ছে না। আমার যেমন গলা আটকিয়ে গেছে, কোনো ওয়ার্ডই বেরোতে পারছে না যে আমি কি বলবো। দুঃখ কষ্টে জীবন ভীষণ, মানে অন্ধকারের মতন আমি দেখতাম নিজের জীবনে। আমার ছেলের জীবনটা, আমার মেয়ে, মানে চারিদিক থেকে আমি অনেক অন্ধকারে ছিলাম, আমার দুঃখে কষ্টের জীবন ভরা ছিল, এত স্ট্রাগল লাইফে ছিল যে আমি বুঝাতে পারবো না। আর আমি কি বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু বর্তমান আচার্য দেব দাদা আমার ভিতরে কি আছে না আছে সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পারছেন। উনি শুধু ওই দিন বিকেল বেলা, সকালে আমার স্বস্তিনী হয়েছে, এত হোল পাবলিকের মধ্যে বাবাই দাদা কি করে জানেন যে আমার আজকে স্বস্তিনী হয়েছে? উনি এত পাবলিকের মধ্যে আমাকে বলে দিলেন যে মা, আজকে সকালে যে আপনাকে স্বস্তিনী দিয়েছেন, ওই দাদার সাথে কথা বলবেন।
সেই দিন থেকে আজ অব্দি যত দুঃখ আপদ বিপদ আমার এসেছে, আমি হারু দাদার সাথে কথা বলি, আর হারু দাদা আমাকে যা বলেন আমি তাই করি, আর আমার প্রবলেম সলভ হতে থাকে। এইভাবে বর্তমান আচার্য দেব দাদা, ঠাকুর আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন, আমরা মা সবাই আচার্য দেব দাদারা যা বলছেন তাই করব। যেমনি এখন বলেছেন ডিপি ওয়ার্ক করতে, ডিপি ওয়ার্ক যাজন, যেটা আমরা আমি তো করিনি, আমি তো নিজের কথাই বলছি, আমি কিছুই করিনি। শুধু যেদিন দীক্ষা হয়েছিল ঠাকুর মানে উনি বলেছিলেন আমাদের ঋত্বিক দাদা যে বিরাটিতে আমার দীক্ষা হয়েছিল, আমার স্বামীর সাথে আমি গেছিলাম কলকাতায় ঘুরতে, ননদের বাড়ি, ওইখান থেকে আমরা আমার স্বামীর বন্ধুর বাড়ি গেলাম, ওখানে যে উনি ভিডিও দেখালেন নিজের বাড়ির সৎসঙ্গে, সেইভাবে আমার ওখানে দীক্ষা হয়ে গেল। তো দীক্ষা হওয়ার পরে আমি কিছুই করিনি, কিছুই জানতাম না, না প্রার্থনা না কিছু না, এখানে আমি কোনো সঙ্গ পেয়েছি, শুধু আমি একটা জিনিস মনে রেখেছিলাম, ওই দাদা শুধু বলেছিলেন আপনারা ইষ্টভৃতি করবেন আর নাম করবেন খুব, ওই নামটা আমি মনে রেখেছিলাম, সেই দিন থেকে এই নাম করে যাচ্ছি, ওই নামটা শুধু করেছি ব্যাস। তারপরে ধীরে ধীরে করোনা পিরিয়ড থেকে ঠাকুরকে একটু কষে ধরার চেষ্টা করেছি করোনা পিরিয়ডে। তো বিকেল বেলা যখন আমাদের কানপুর মন্দির উদ্বোধনে বাবাই দাদা বসেছিলেন হোল পাবলিকের মধ্যে, তখন বাবাই দাদাকে যখন আমি বলতে যাচ্ছি, আমারই উদ্দেশ্যে মনে হয় উনি এই কথা বলেছেন, আমার প্লাস অনেক লোকে হবে, তাদের সবারই জীবনে তো সবারই দুঃখ কষ্ট আছে, কলিযুগ ঘোর কলিযুগ, এটা বৃত্তি প্রবৃত্তি ভরা মানুষ আমরা, ওই কমপ্লেক্সের জন্য আমরা দুঃখ কষ্ট পাই, কিন্তু আমরা ওই কমপ্লেক্সে আনন্দ পাই, আমরা বুঝি না, আমরা ওই কমপ্লেক্সেই চলি, কিন্তু ঠাকুর ধরে চলার চেষ্টা করি না, যে ঠাকুর ধরলে আমার যে কত ভালো হবে, আমার যে কমপ্লেক্স গুলি চলে যাবে, আমার যে রোগ ব্যাধি চলে যাবে, সেটা বুঝি না। তো উনি সবার উদ্দেশ্য করে এই একটা কথা বলেছিলেন, ফোর্সে কল খুলে দিন, ডাস্টবিনের বালতিটা নিচে রেখে দিন, ফোর্সে কল খুলে দিন, দেখবেন ডাস্ট গুলি সব বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, কল চলছে কিন্তু ডাস্ট গুলি বেরিয়ে যাচ্ছে, লাস্টে পরিষ্কার জল থেকে গেল। ঠিক তেমনি আমাদের যাদের যাদের দীক্ষা হয়েছে, ভিতরে যে আমাদের ময়লাগুলি আছে, মানে কমপ্লেক্স, এইগুলি ময়লাগুলি আমাদের জন্ম জন্মান্তরের থেকে ভিতরে আছে, কিন্তু আমরা কত ভাগ্য, পরম ভাগ্য, কত জন্মের আমাদের পুণ্যি ফল যে আমরা সদ্গুরুকে পেয়েছি, আমরা কোনো অন্য গুরু না, আমরা সদ্গুরু স্বয়ং ভগবানকে পেয়েছি, স্বয়ং নারায়ণকে পেয়েছি আমরা। তিনি যা বলেছেন তাই করলে আমাদের ভিতরের যে ময়লাগুলি চলে যাবে, শত নাম যে দিয়েছেন, এই নাম করলে পরে ঠাকুর বলেছেন বৃহস্পতি তাজা থাকে। তো উনি এই কথা বলেছিলেন লাস্টে, আপনাদের ভিতরে মানে পরিষ্কার, যেমনি আপনারা নাম করছেন করছেন তো ভিতর থেকে নোংরাগুলি বেরোচ্ছে, মানে দুঃখ কষ্ট রূপে চারিদিকে অন্ধকারের মতন আপনারা দেখবেন, যাদের খুব খারাপ কর্ম আছে তাদের এই নোংরাগুলি ভিতরের বেরোচ্ছে, আর যেই এই নোংরাগুলি সব বেরোতে থাকবে লাস্টে ভালো হয়ে যাবেন। তো ঠাকুর এক জায়গায় বলেছেন তো যে বিপদে মানে ঘাবড়াতে না, আমাদের অধৈর্য হতে না, আর আমরা নাম ধ্যান করবো, যা কিছু করার ঠাকুর যা যা বলেছেন ঠাকুরের বিধানগুলি পালন করব সঠিকভাবে। তো আমরা ঠাকুর বলেছেন মরবি না তোরা, কিন্তু কষ্টের জন্য একটু রাজি থাক, কিন্তু ওই কষ্টটাই মানুষ সহ্য করতে পারে না, বোঝে না যে আমারই কর্ম আমি ভুগছি, আমারই প্রারব্ধে আমি কি কি করেছি, এবং এই সময়েও আমি বর্তমানেও আমি কাকে কি কি করছি, এই মুখের ভাষা দিয়ে কাকে আমি অপশব্দ বলে দিলাম, কার সাথে আমি বিহেভিয়ার খারাপ করছি, এগুলি সব আমরা কিছু বুঝি না, কেউ আমার সাথে খারাপ করছে, ওটা আমার কর্মফল, ওটাকে আমাকে বুঝতে হবে, সহ্য করতে হবে, যেখানে যেভাবে চলার সেভাবে ঠাকুর ধরে চললে ঠাকুর নিজেই বুদ্ধি দিতে থাকেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে, এবং আমাদের নিজের জীবনে সেগুলি অ্যাপ্লাই করে ঠাকুর যা যা বলেছেন করে চললে আমরা ভালো থাকবো। তো গঙ্গা জল, বাবাই দাদা বললেন গঙ্গা জল চলে গেছে আপনাদের ভিতরে, সকলের ভিতরে এই নাম গঙ্গা জল, এটা যেমনি আমরা গঙ্গা জল পূজা করি, যখন গঙ্গা জল প্রত্যেকটা ঘরে ছিটাই যে ঘর শুদ্ধ হয়ে গেল, আপনার ভিতরটা শুদ্ধ হয়ে গেল এই নামে। কিন্তু অনেক মানুষ ঘাবড়িয়ে যায় যেই দুঃখ কষ্ট আসে, কিন্তু বাবাই দাদা বললেন যাদের প্রারব্ধ কর্ম অত খারাপ নেই, তাদের একটু একটু হালকা কিছু হয়ে ব্যাস তাদের সুখই সুখ হয়ে যায়, তাদের দীক্ষা নিয়ে খুব ভালো হতে থাকে। তখন আমরা ভাবি এর দীক্ষা নিয়ে ভালো হয়েছে তো আমিও নিই, হয়তো আমার কর্মফল কোনো খারাপ আছে প্রারব্ধে, তো আমার খারাপ হচ্ছে, তখন আমি ভাবি আমার তো খারাপ হলো, এই ঠাকুর ধরে খারাপ হলো, তখন আমি ফট করে ঠাকুরকে ছেড়ে দিলাম। কিন্তু ঠাকুর ধরার পরে যে গঙ্গা জলটা ভিতরে চলে গেল, আমার নাম রূপী গঙ্গা জল, যত আমি নাম করব, যত সুন্দর করে আমি ঠাকুরকে নাম করব, তত তাড়াতাড়ি আমার এই আর ইষ্টভৃতিটা আমার ভিতরটা পরিষ্কার হতে থাকবে, আমরা ভালো হব, আমরা এক একজন সৎ হব, কত লোক সৎ হয়ে যাবে।
আর সৎ হলে পরে ঠাকুর সেটাই তো দেখতে চেয়েছেন, যে পৃথিবীটা স্বর্গের মতন। আর আমরা সবাই ঠাকুরের সন্তান, একটা চোরও ঠাকুরের সন্তান, একটা ভালো মানুষও ঠাকুরের সন্তান। কিন্তু আমরা কি করি, যে খারাপ, যে গরিব, তাকে আমরা তুচ্ছ করি। মন্দিরেও অনেক জায়গায় আমরা দেখি যে বড়লোক, তাকে আমরা খুব বেশি করে প্রসাদটা হাতে দিচ্ছি, বড় সন্দেশ দিলাম, মুখটা দেখলাম কোন একটা গরিব মানুষ, তুচ্ছ একটা কোনো বাচ্চা, তাকে আমি কি দিলাম, ছোট্ট মতন একটুখানি ভেঙে প্রসাদ দিলাম। বড়লোকটাকে ভালো দিলাম, যে খেতে পারছে, যে ঘরে অনেক মিষ্টি খেতে পারছে। কিন্তু আমার যদি ঠাকুরকে আমি নিয়ে চলি, আমি বড়লোকের হাতে অল্প দেব, আমি ওই গরিবটার হাতে বেশি করে দেবে, যে খেতে পারে না, যে গরিব, যার মিষ্টি কেনার ক্ষমতা নেই। এইভাবে মানে ঠাকুর বুঝান, আমাদের ভিতরটা ভালো করতে থাকেন। ওই যে গঙ্গা জল বাবাই দাদা বললেন সেই, তখন আমি আজ ওই কথাটাকে ভাবি, যে জীবনে অন্ধকারের মতন দেখতাম, জীবনে পাগলের মতন ঘুরে বেড়াতাম, কাঁদতাম, তখন বুঝতাম না যে কেন এমনি হচ্ছে আমার সাথে। খালি ভাবতাম এই আমার খারাপ করছে, ও আমার সাথে এমনি বললো, ও আমার সাথে, মানুষকেই খারাপ ভাবতাম। না, আমার কর্মফল আমি ভুগেছি, আমার কর্মফল সব। এখন ঠাকুর ধরে আমার আগের কর্মগুলি ভালো হবে, যে কর্ম আমি পিছনে করেছি সেই কর্মফল আমি ভুগেছি। এখন যে আমি ঠাকুর ধরে সুন্দর করে চলছি, সকলকে ভালোবাসছি, লাভ ইজ গড, ভগবানই তো, ভালোবাসাই ভগবান, যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। আর ঠাকুর বলেছেন নাম করলে পরে বৃহস্পতি তাজা থাকে। আমরা একটু একটু করে নাম যদি করতে থাকি, বৃহস্পতি তাজা থাকবে আমাদের। আর বৃহস্পতি যদি আমাদের তাজা থাকে, অ্যাক্টিভেট থাকে, তো কোনো গ্রহ কিচ্ছু করতে পারবে না। ঠাকুর বলেছেন না, এক জায়গায় সংস্কৃতে শ্লোক আছে যে কিম কুর্বন্তি গ্রহা যৎস কেন্দ্র বৃহস্পতি, কোনো গ্রহ কিচ্ছু করতে পারবে না, মানে কোনো কমপ্লেক্স কিছু করতে পারবে না আমার, যদি আমার বৃহস্পতি কেন্দ্রে থাকে। মানে আমি যদি বৃহস্পতিকে নিয়ে চলি, আমি যদি গুরুর আদেশ পালন করি, তবে আমার বৃহস্পতি তাজা। আজ আমরা ডিপি ওয়ার্কের জন্য আমাদের আচার্যদেব দাদা বলছেন, আমাদের বাঁচানোর জন্য বলছেন, যেটা আমরা করিনি যাজন, যেটা আমাদের ভিতরে এমনি ভালোবাসা আসেনি, যে দীক্ষা নেওয়ার পরে যারা নতুন দীক্ষা নিয়েছে তারা করতে পারছে কিনা, তাদের কোনো কমপ্লেক্সের জন্য তারা ছেড়ে দেয়নি তো। ওই যে অনেকে দুঃখে কষ্ট পায় আর ছেড়ে দেয় ফট করে, ওদের অনেক খারাপ কর্ম আছে, প্রারব্ধ কর্ম অনেক খারাপ, যে ছেড়ে দিচ্ছে ফট করে, তাদেরকে যে আবার বলতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে যেমনি করে হোক আমাদেরকে ঠাকুরের পথে আনতে হবে। এটাই ঠাকুর মানে আমাদের আচার্য দেব দাদা বুঝাচ্ছেন। আর আমরা সবাই সত্যি ডিপি ওয়ার্কে যখনই গেছি, সত্যি সারাদিন ঘুরে ঘুরে বেরিয়েছি, অনেক সময় 3-4 ঘন্টা ঘুরেছি, পাইনি ঘর। ঠাকুর কিভাবে পরীক্ষা নেন, লাস্ট মোমেন্টে যখন ঘরে ফিরে আসবো, যে আর পাচ্ছি না, তো ওই ঘরটা পাচ্ছি না, দেখি ওই বউটা ঘরের সামনে দিয়ে বেরোলো, গেটটা ওরই সামনে, আর দোকানে বেরোলো জিনিস নিতে। ওকে দেখে আমরা বললাম, আরে তোমারই তো বাড়ি খুঁজছিলাম আমরা, এখন তো আমরা ফেরত যাচ্ছিলাম। ও হাসতে লেগে গেলো, এসো এসো এসো, ঘরে বসালো। এইভাবে কিছুই করতো না অনেকেই। তারপরে ধীরে ধীরে তারা ঠাকুরকে ধরলো, তাদের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, কারো বাড়িতে ডেথ হয়েছে, কিছু হয়েছে করোনা পিরিয়ডে, এমনিতেও কারোর খুব দুঃখ কষ্ট এসেছে, তারা ঠাকুরকে ছেড়ে দিয়েছে। আবার তারা করোনা পিরিয়ডে পরে যে আমরা আচার্যদেব দাদার আদেশে যে আমরা উনাদেরকে ডিপি ওয়ার্ক করতে গেছি, যখন আবার তারা শুরু করেছে, আর তারা খুব খুশি আছে, হাসছে। আর তারা যখন মন্দিরে আসে, ইষ্টভৃতি জমা করে, কি আনন্দ লাগে আমাদের। ওই আনন্দটাইতে সব থেকে বড় আনন্দ। ঠাকুর বলছেন যে আমরা যখন কাউকে, কারোর জন্য সেবা করব, যেভাবে ওর সেবা করে ওর মঙ্গল করার চেষ্টা করব, ও ঠাকুরের দিকে আসবে, ও যখন খুশি হবে, ওর মুখের আনন্দ দেখেই, ওইটাই হচ্ছে আমাদের আসল আনন্দ। আর সৎচালক নিজের কথা কখনো বলেন না, ঠাকুর বলেছেন না, ঠাকুর সবকিছু করছেন ঠাকুরই। এই যে আজকে আমরা যে আলোচনা করছি, বা যারা গান করছি, মাতৃ সম্মেলন করছি, কেউ লিঙ্ক চালাচ্ছি, তো এগুলি সব ঠাকুরই করাচ্ছেন, আমরা কিচ্ছু করছি না। ঠাকুর আমাদেরই সবার কর্মফল কাটাচ্ছেন। আমরা ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুর বলেছেন না, এই তোরা কত কথা তো বলিস আপোষে। সত্যি আমরা মেয়ে ছেলেরা যখন মিলি কত কথা বলি, ঠাকুর বলছেন তোরা কত কথা তো বলিস, একটু আমার কথাও সবাইকে বলে দে। পূজনীয় আমাদের আচার্য দেব দাদাও বলেন, একটা চাওয়ালাকে বলবেন, একটা রিক্সাওয়ালাকে বলবেন, সবাইকে বলবেন, সবাইকে ঠাকুরের কথা বলতে হবে। তো আমরা সবাই ঠাকুরের কথা বলবো, ঠাকুরকে নিয়ে চলবো। আর আমি একটা নিজের জীবনের, আমার মেয়ের বিয়ের ঘটনাটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। আমার মেয়ের ঠিকুজি আমি জানতাম না কি, এখন ওর বিয়ে দেব।
ও এমবিএ এখান থেকেই আমাদের কানপুর থেকেই ও বিবিএ করেছে, বিবিএ করে এমবিএ করে নিয়েছে। এমবিএ করেই মাত্র এমবিএ করেই ও 3 মাস এখানে চাকরি এখানে কানপুরেই পেয়ে গেছিল, ও চাকরি করছিল। এখন আমার মনে হলো ওর বিয়ে দিতে হবে। আর হারু দাদার সাথে কথা বলতাম বাবাই দাদার আশীর্বাদে, হারু দাদাও বললেন এখন ওর বিয়ের জন্য ছেলে দেখুন। ছেলে দেখা শুরু করেছি। হারু দাদাকে প্রত্যেকটা ছেলের কথা বলতাম, এই সম্বন্ধ এসেছে, এই সম্বন্ধ এসেছে, কিন্তু দাদা আমাকে কোনো আনসার হ্যাঁ বলে কোনো ছেলেকে বলতেন না। তো আমার মনে খালি হতো দাদা হ্যাঁ বলছেন না তো এই ছেলের সাথে করব না, এখনো হ্যাঁ বলেননি। দাদা বলতেন হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক আছে। আমি বলতাম দাদা একটা ছেলের সম্বন্ধে এমনি এমনি এসেছে, দিল্লির ছেলে, এমনি এমনি ওর সাথে কথা চালাবো। হ্যাঁ দাদা বলতেন হ্যাঁ চালান, এমনি করে বলতেন। কিন্তু কোনো সময় এমনি বলেননি যে হ্যাঁ মা এখানেই চালান, এখানেই করুন, এমনি করে বলেননি। তো আমার মনে সন্দেহ তো বারবার। এমনি করে 3-4টে সম্বন্ধ ওর ক্যান্সেল হলো, কারণ আমার মেয়ে মাঙ্গলিক না, একটুকু মঙ্গল দোষ নেই। আর ওর যতগুলি সম্বন্ধ এসেছিল সব মঙ্গল দোষের। আর একটা সম্বন্ধে যখন এমনি এসেছে তো বাবা আমাকে হারু দাদা বললেন মা ঠিকুজি বানান, ঠিকুজি মেলান, ওদের ঠিকুজি মেলান। যেই বলেছে ঠিকুজি মেলান, দিল্লির একটা ছেলের সম্বন্ধ এসেছিল, তখন ঠিকুজি মিলানোর জন্য আমি দেওঘরে চলে গেছি, মানে বাবাই দাদার আশীর্বাদ নিতে, নিবেদন করতে। নিবেদনের লাইনে যখন আমি দাঁড়িয়েছি, দুটো ফটো আমার হাতে ছিল ছেলের। দুটো ফটোর মধ্যে একটা ফটো ছিল ঘোর মাঙ্গলিক, জন্মের থেকেই মঙ্গল দোষ, আর আরেকটা ছিল হাইফাই। তো হাইফাই কি হয় আমি তখন ওটা বুঝতাম না, আমি ভাবতাম হাইফাই মানে অনেক বড় লোক যারা তারা। তো দিল্লির যে ছেলেটা ছিল ও হাইফাই ছিল, মানে উল্টা পাল্টা চলন, উল্টা পাল্টা খাওয়া দাওয়া, না শোয়ার ঠিক না আসার ঠিক, রাত্রে বাইরে নাইটে বাইরে ঘোরা বেড়া এইসব ছিল। ওর মাথায় চুল একটুকু ছিল না, পুরো নেড়ো মাথা ছিল ওই ছেলেটার। তাও আমরা সবাই পছন্দ করেছি, ওর কথাবার্তা ওদের সব আমাদের ছেলে মেয়ের সবারই পছন্দ হয়েছে। কিন্তু আমি খালি ভাবছি হারু দাদা হ্যাঁ তো বলছেন না, এখনো হ্যাঁ বললেননি কেন দাদা। তখন আমি দেওঘরে যখন গেছি, উনি আমাকে শুধু এটা বললেন, বাবাই দাদার যে সামনে লাইনে সব দাঁড়িয়ে থাকেন যারা, ওই দাদারা আমাকে বললেন, এক দাদা আমাকে বললেন, বিবাহের লাইনে আমি ছিলাম দাঁড়িয়ে, তো উনি বললেন মা ছেলে যেন মাঙ্গলিক না হয় দেখবেন, আর হাইফাই যেন না হয়, এই দুটো কথা বললেন। তখন আমি মনে মনে ভাবলাম এই ফটো তো দুটো আমার কাছে, আর দুটো জিনিস দাদা বললেন, এই ফটো তো দেখলেনও না, আর বাবাই দাদা দূরে বসে আছেন, কিন্তু এই এই লোকগুলি কি সব জানেন, এমনি ভাবতাম আমি। কিন্তু ওই যে দাদা যাকে দাঁড়া করিয়ে রেখেছেন সামনে, বাবাই দাদাই উনাকে দিয়ে বলাচ্ছেন, কিন্তু এটা আমি এখন বুঝে গেছি, নাহলে উনি কি করে জানতেন। ওই মানে ওই দাদা যে আগে দাঁড়িয়ে থাকেন, যারা আমাদের নিবেদনগুলি শোনেন, উনি কি করে জানেন যে একটা ছেলে হাইফাই ছিল আর একটা ওই মানে মঙ্গল দোষ, জন্মের থেকে মঙ্গল দোষ। তখন আমাকে আবার আমার স্বামী আবার আমাকে ফোন করলো কানপুর থেকে, তুমি কি বাবাই দাদার সাথে নিবেদন করেছো? আমি বললাম হ্যাঁ নিবেদন তো করেছি, কিন্তু দাদা বললেন মানে একজন মানে হাইফাই না হোক আর ওই না হোক, মানে মঙ্গল দোষ না হোক। তখন আমি বললাম, আমার স্বামী আবার বললেন ওখানে তো গুরু কিঙ্কর পান্ডে দাদা খুব বড় জ্যোতিষী আছেন, তুমি তো বলেছিলে একবার, তুমি দেখাও না ওনাকে। ওনাকে দেখাচ্ছি, তখন দেখাতে গেছি, গুরু কিঙ্কর পান্ডে দাদা জানাশোনার মধ্যেই বেরিয়ে গেছেন, মানে আমি যার বাড়িতে ছিলাম ওনাদেরই পাশে গুরু কিঙ্কর পান্ডে দাদা থাকতেন। তো আমি উনার মানে আমি যাদের বাড়িতে ছিলাম উনারই থ্রু, ওই দিদিরই থ্রু আমার তাড়াতাড়ি করে গুরু কিঙ্কর পান্ডে দাদা আমাকে ডেকে নিলেন। আমার দুটোই ফটো দেখে বললেন আরে এই ছেলেটা তো ঘোর মাঙ্গলিক, একটা ছেলে ছিল ঘোর মাঙ্গলিক। আর আরেকটার জন্য বললেন চন্দ্র সূর্যের মতন, চন্দ্র আর কিরণের মতন এদের যোগ। ওই যে দিল্লির ছেলেটা যার মাথায় চুল নেই, বললো এত সুন্দর যোগ মিলেছে এদের, চন্দ্র কিরণের মতন। তখন আমার স্বামী আবার জিজ্ঞাসা করলো যখন যে কি বললো গুরু কিঙ্কর পান্ডে দাদা, তো আমি বললাম এমনি এমনি বললো। তখন আমার স্বামীও ভাবছে যে তাহলে ওই যার মাথায় চুল নেই মানে ওই ছেলেটার সাথেই তাহলে ঠিক থাকবে, এ তো ঘোর মাঙ্গলিক, তাহলে সুরভির সাথে এর হবে না, আমার মেয়ের নাম সুরভি। তখন এইভাবে কথা চলছে চলছে, এখন কার্ড ছাপবে, কার্ড ছাপার সময় এসে গেছে, ছেলের মা বাবা সব কলকাতায় যাবে, কলকাতায় ওদের বাড়ি আছে, ওখানে কার্ড ছাপবে। দিল্লিতে ওদের দুটো ফ্ল্যাট, ব্যাঙ্গালোরে ছেলেটার ফ্ল্যাট, গাড়ি বাড়ি সব, মানে এলাই কাণ্ড ওদের, এত বিরাট বড় লোক। কিন্তু ওদের যে রহন সহন হাইফাই এগুলি তো অত বুঝিনি তখন। মানে আমাকে শুধু গুরু কিঙ্কর পান্ডে দাদা একটা কথা বলে দিয়েছিলেন, আমি তো জ্যোতিষী, আমার কাছে আপনি যে ঠিকুজি এনে দেবেন আমি সেটা দেখে বলতে পারবো শুধু যে কি আছে, এটার সাথে এটার চন্দ্রকিরণের মতন মিল আছে ওটা বলে দিলাম, কিন্তু আসল যে জানার সেটা হচ্ছে ঠাকুর, ওর উপরে আমিও না, এইটা আমাকে বলে দিয়েছেন, উনার উপরে আমিও না।
তখন আমি না ভাবছি কি করি এখন, হারু দাদা তো এখনো হ্যাঁ বলছেন না। তখন হারু দাদা যখন লাস্ট মোমেন্ট এসে গেছে, কার্ড ছাপবে, টোপর টোপর সব কিনতে, ছেলের বাবা মা যাবে, আমরাও যাব, আমাদেরও ডাকছে কলকাতাতে, মেয়ে ছেলে সবাই একসাথে কলকাতায় যেয়ে বাজারে কেনাকাটা হবে সব একসঙ্গে। এখন আমি খালি আটকাচ্ছি যে না না, এখানে তো ঠিক না মনে হয়, বাবা হারু দাদা হ্যাঁ বলছেন না তো এখনো, আর বাবাই দাদার আশীর্বাদ পেয়েছি আমি হারু দাদাকে। তখন আমি না ঘরে সবাইকে বলছি না না, এখানে আমার ঠিক লাগছে না। তখন সবাই আমাকে বকাবকি করে শুরু করে দিয়েছে, বিয়ের দিন ঠিক হয়ে যাচ্ছে আর তুমি বলছো এখন ঠিক না। সবাই আমাকে বকছে, ওরা তো কেউ এখনো ঠাকুরকে ধরে চলেনি না, ওরা অত বুঝতে পারছেন না। আর আমার ভিতরে ঠাকুর খালি বুঝাতে চেষ্টা করছেন এটা। তখন হারু দাদা আমাকে বলল, আমি বললাম দাদা এখন তো কার্ড ছাপতে যাচ্ছে, কি করি বলুন তো দাদা, এখানে করি কি না করি, এখানে কথা বাড়াই কি না বাড়াই। তখন দাদা ফট করে বললেন ওনাদের বলো এই ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট করতে। তখন আমি বলেছি উনাদের ব্লাড টেস্ট করতে, উনারা আমাকে ইংলিশে ছেলের বাবা অনেক গালাগাল করেছেন আর বলেছেন ব্রাহ্মণের ছেলে কি কখনো খারাপ হয়, ব্রাহ্মণের ছেলের কখনো ব্লাড টেস্টের দরকার হয়। তখন আমি আবার হারু দাদাকে এটা বলেছি, দাদা উনারা তো এই কথা আমাকে বলছেন যে ব্রাহ্মণের ছেলে কখনো খারাপ হয় না। তখন হারু দাদা আমাকে আবার জানালেন উনাদেরকে বলে দিন যে ব্রাহ্মণের ছেলে আজকাল কি মা বাবার কাছে আছে, ব্রাহ্মণের ছেলে বাইরে আছে, কি করছে না করছে মা বাবা কি দেখতে যাচ্ছে। তখন আমি আবার এই কথা বললাম। তখন উনি আবার আমাকে বললেন ঠিক আছে আপনার মেয়েরও ব্লাড টেস্ট করান, আমার ছেলেরও আমি করাচ্ছি। আমি বললাম ঠিক আছে করান। তো এইভাবে ওখানে ক্যান্সেল হয়ে গেল বিয়ে। তারপরে যখন ক্যান্সেল হওয়ার আগে আবার উনি আমাকে আবার ফোন করলেন একদিন, ফোন করে বললেন উনি কি ব্লাড টেস্ট বলছেন এটা বলুন তো আমাকে, কি ব্লাড টেস্ট করাবো আমরা। তখন আমি ওনাকে হারু দাদাকে আবার বললাম, হারু দাদা আমাকে পাঠালেন এইডস এর ব্লাড টেস্ট, পুরো এইডস এর সবকিছু ছিল ওর মধ্যে। আর ওই ছেলের যে এইডস ছিল, হয়তো স্টার্টিং ছিল এইডস এর, আমি জানি না ঠিক করে। ছেলেটার আবার বিয়ে হয়ে গেছে এখন শুনেছি, অন্য একটা মেয়ের সাথে কারোর সাথে বিয়ে হয়েছে, কিন্তু আমার মেয়েকে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। ওর সাথে বিয়ে হলে আমার মেয়ে অনেক দুঃখী থাকতো হয়তো, হয়তো ওরা ঠিকুজি ভুল, আমার মেয়ের বায়োডাটা দেখে হয়তো ভুল ঠিকুজি বানিয়ে ফ্রড লোক। আমার স্বামী একবার আমাকে বলেছিল যে আমার এদের না ফ্রড লাগছে, দেখো স্বামী আমার বুঝতে পেরেছিল মনে মনে, আমাকে এই কথা বলেছেন উনি যে আমার এই এদেরকে না ফ্রড লাগছে, এরা হয়তো দেখো সুরভির সাথে বিয়ে হওয়ার পরে আমাদের সাথে কোনো যোগাযোগও রাখবে না, আমার এদের ঠিক লাগছে না, এরা মিথ্যে মিথ্যে কথা বলে। ওদের বাড়িতে যখন খাওয়া দাওয়া করতে আমাদের ডেকেছিল নিমন্ত্রণে এমনি মেয়ে দেখা দেখিতে, তখন ওরা খাবার মাংস টাংস যে বাইরের আনিয়েছিল, তো আমার স্বামী খেয়েছে, ছেলেও খেয়েছে। তো ওরা বলেছে, ছেলের মা বলেছে আমি বানিয়েছি। তো আমার স্বামী যখন সিঁড়ির থেকে নামে, ওদের বাড়ি থেকে যখন আমরা দিল্লি থেকে নামি সিঁড়ির থেকে, তখন আমার স্বামী তো বাইরে বাইরে ডেপুটেশনে গেছে, বাইরের খাবার তো হোটেলের খেয়েছে। তো আমাকে শুধু এইটুকু কথা বললে এ তো মিথ্যে কথা বলেছে, এই মাংস কিন্তু হোটেলের ছিল, এর কিন্তু করা না, এইটুকু বললো। তো ওরা হয়তো ঠিকুজি ফ্রড মিলিয়েছে, ফ্রড বানিয়ে বায়োডাটা আমার মেয়ের দেখে নিজের ছেলের সাথে কোনো জ্যোতিষ বানিয়ে এইভাবে করেছে হবে। কারণ গুরু কিঙ্কর পান্ডে দাদা দেখে বলেছিল মানে চাঁদ আর কিরণের মতন মানে এদের মিল। তো এইভাবে ওখানের বিয়েটা মানে হয়নি। আর অন্য এক জায়গায় প্রায় 1 বছর মতন আর কোনো সম্বন্ধ আসছে না, ঘরে সবাই বকাবকি করছে আমাকে যে দেখো ওই সম্বন্ধটা কত ভালো ছিল, আমার ছেলেও বলছে কত ভালো সম্বন্ধ ছিল, তোমার জন্য মা ওখানে হলো না, আর দেখো তো এখন বিয়েই হচ্ছে না। আমার স্বামীও বলছে দেখো তো একটাও সম্বন্ধ আর আসছে না। আমি খালি ঠাকুরের কাছে বসে বলতাম, ঠাকুর আমার মেয়ের যেই সময় বিয়ে হলে ঠিক হবে সেখানে বিয়ে করিও, যেই ছেলের সাথে বিয়ে হলে আমার মেয়ে সুখী থাকবে সেই ছেলের সাথে আমার বিয়ে করিও। তারপরে একটা সম্বন্ধ এলো কানপুরেরই, তারপরে ওর সাথে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এক কথায় আমাকে শুধু এই কথা বলে দিলেন, মা এখানে করুন, কথা বাড়ান কথা চালান, এখানেই করুন। ব্যাস সেদিন মানে থেকে আমি খুব খুশি। তারপরে মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন 3 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও হয়ে গেছে। এখন আমার টাইম অনেক নিয়ে নিয়েছি মা মনে হয়। এখন আমি নিজের বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে। আপনারা সবাই ঠাকুরকে নিয়ে চলুন, আর বিশ্বাস রাখুন, দুঃখ আপদ বিপদ এলে পরে আরো কোষে ঠাকুরকে ধরে রাখুন, আর নাম করবেন খুব। আর বৃহস্পতির নামে ঠাকুর এক জায়গায় বলেছেন আলোচনাতে, আলোচনা প্রসঙ্গে এক জায়গায় আমি পড়েছি, বৃহস্পতির নামে প্রতিদিন কিছু অর্ঘ্য উঠিয়ে রাখলে পরে তাদের বিপদ আপদ থেকে রক্ষা হয়। এখন আমি রাখছি মা, জয় গুরু।